ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। লাদাখের ফুকতাল গুম্ফা। নানাবিধ আচার আচরণের মাঝে সেখানে এমন কিছু গোপন তথ্য রয়েছে যা জানতে চাওয়া সাধারণ মানুষের জন্য অপরাধ। কি আছে সেই গুম্ফার গুপ্ত কক্ষগুলিতে? দিনের পর দিন লামারা কি বস্তু লোকচক্ষুর থেকে আড়াল করে রেখেছে? জানতে হলে শুনতে হবে প্রেতলৌকিক চ্যানেলের আজকের নিবেদন লেখক ঐশিক মজুমদারের কলমে আধার প্রহরী। লেখক ঐশিক মজুমদার, জন্ম কলকাতায় 15ই মার্চ 1976। ছোটবেলা কেটেছে উত্তর কলকাতার দমদম অঞ্চলে। পরবর্তীকালে চলে আসা দক্ষিণ কলকাতার বেহালায়, আপাতত সেখানেই থিতু। পেশায় চিকিৎসক। কিশোর বয়স থেকে ফিকশন সাহিত্যে আগ্রহ। একটা সময় থেকে ভালো লাগতে থাকে দেশীয় বিদেশি ভৌতিক, অলৌকিক ও কল্পবিজ্ঞানের রচনা। পাঠক থেকে সেই অর্থে লেখকে উত্তরণ 2019 সালের মাঝামাঝি। এই সময় থেকেই বিভিন্ন ফেসবুক সাহিত্য গোষ্ঠীতে যুক্ত হওয়া। প্রথমে শখ করে লেখা, পরে বিভিন্ন বিচিত্র ইভেন্টে আকৃষ্ট হয়ে যোগদান, অনেক ক্ষেত্রে স্বীকৃতি ও পুরস্কার। লেখকের প্রকাশিত বিখ্যাত বইগুলি হল ভীরুদের জন্য নয়, এক বৈশীহরণ, 12 ভূতের গপ্প, আরও 12 ভূতের গপ্প। আমাদের তরফ থেকে লেখককে অসংখ্য ধন্যবাদ তার এই অসাধারণ লেখনীটিকে আমাদের কাছে তুলে ধরার জন্য। শুনতে থাকুন আধার প্রহরী। শীতটা জব্বর পড়েছে। জ্যাকেট, টুপি, মোজা সবকিছু পরেই শুয়েছিল বছর 16 শেরিং। তবুও তার ঘুম আসছে না। গুম্ফার পাথুরে মেঝের খড়ের বিছানায় কেমন একটা বিশ্রী গন্ধ। সেখানে শুয়ে সমানে উসখুস করছে সে। হঠাৎ ঘরের খোলা দরজার সামনে দিয়ে মশাল হাতে চলে গেল কেউ। শেরিংয়ের চোখে যেটুকু তন্দ্রা ছিল সেই আলো দেখে কেটে গেল তাও। শটান উঠে বসল সে। ছায়ামূর্তিকে চিনতে তার এতটুকুও ভুল হয়নি। উনি তাসি লামা, গুম্ফার অধ্যক্ষ। তার গন্তব্য নিশ্চয়ই সেই নিষিদ্ধ ঘর। লাদাখের দুর্গম পাহাড়ের গায়ে এই সুপ্রাচীন ফুকতাল গুম্ফা। ছোট শহর আম্মো থেকে আসতে হয়। সেই পথে গুম্ফার ঠিক আগেই শেরিংদের গ্রাম পূর্ণে। গ্রাম বলাটা অত্যুক্তি। ছোট জনপদে সাকুল্যে 100-2 লোকের বাস। ফুকতাল গুম্ফার হাতে গোনা কয়েকজন বৌদ্ধ সন্ন্যাসী বা লামা উৎসব অনুষ্ঠান ছাড়া সাধারণ মানুষের সাথে বিশেষ মেশেন না। তারা নাকি কোনো এক গোপন ব্রতে সদা ব্যস্ত। তবুও তাঁদের প্রতি গ্রামবাসীর অগাধ ভক্তি। গ্রামে কোনো শিশু ভূমিষ্ঠ হলে সেই নবজাতকের নামকরণের জন্য তারা তাঁদের দ্বারস্থ হয়। সাধারণত এক পরিবারের সব ছেলে মেয়েদের একই নাম রাখা হয়। তফাৎ শুধু নামের শেষাংশ বা পদবিতে। সেটুকুই লিঙ্গ নির্ণায়কও বটে। যেমন শেরিংয়ের পরিবারের কম বয়সী সবারই নাম শেরিং, তবে সে নিজে শেরিং নামদান। তার দিদির নাম ছিল শেরিং দোলমা। দিদির কথা মনে পড়লে
দু চোখ ভিজে ওঠে শেরিংয়ের। পিঠোপিঠি দুই ভাই বোনের মধ্যেই ছিল অটুট ভালোবাসার বন্ধন। কিন্তু তার বয়স যখন বছর 10, সেই সময় খাদে পড়ে মৃত্যু হয় তোলমার। গুম্ফায় সব মিলিয়ে 12 লামা থাকেন। বৃদ্ধ থেকে তরুণ সব বয়সের সন্ন্যাসীই আছেন। প্রবীণতম মানুষটিই অধ্যক্ষ হন। এই মুহূর্তে যেমন তাশি লামা। কেউ মারা গেলে তার দেহের কিভাবে সৎকার হয় তা গ্রামবাসীর অজানা। তবে লামারা বছরে 2 বার পুরান গ্রামে নেমে কোনো কিশোরকে নির্বাচন করেন। পরবর্তী 6 মাস সে গুম্ফায় থাকে। সেখানকার রান্না, সাফাই ও অন্যান্য কাজে সাহায্য করে। সে ফিরলে যায় অন্য কেউ। কোনো লামার মৃত্যু হলে সেই নির্বাচিত কিশোরদের মধ্যে কেউ তরুণ লামা হিসেবে তাঁর স্থলাভিষিক্ত হয়। তাই গুম্ফার ফাই ফরমাস খাটার জন্য ডাক পড়লে সেটা সেই কিশোর ও তার পরিবারের পক্ষে দারুণ সম্মানের বিষয়। শেরিংয়ের যখন ডাক এলো তখন গর্বে আত্মহারা হয়ে পড়েছিলেন তার বাবা মা। আনন্দ হয়েছিল তার নিজেরও। তবে এখানে এসে সেই আনন্দের ফানুস চুপসে যেতে খুব দেরি হয়নি। লামারা ওঠেন কাক ভোরে। তাকেও উঠে তাদের সাথে প্রার্থনা করতে হয়। তারপরে প্রবীণ লামাদের কাছে ধর্মীয় পাঠ। এরপরই শুরু হয় হাড় ভাঙা খাটুনি, নিত্য নৈমিত্তিক। আহার বলতে গ্রামবাসীদের দেওয়া জোয়ার থেকে তৈরি রুটি আর ইয়াকের দুধ, কচ্চিৎ শাকসবজিও। শোয়ার ব্যবস্থা তো আগেই বর্ণনা করা হয়েছে। তবুও এভাবেই সে কাটিয়ে দিয়েছে 6 মাস। কাল বাড়ি ফেরার পালা। সম্মান না ছাই। ভালোই ভালোই ফিরতে পারলে এখন সে হাঁপ ছেড়ে বাঁচে। শুধু একটা বিষয়ে তার কৌতূহল নিরসন হয়নি। এমনকি এই বিদায় লগ্নেও তা নিয়ে মনে রয়ে গেছে একটা প্রবল অস্বস্তি। সেটা ওই নিষিদ্ধ ঘর। ফুকতাল গুম্ফা পুরোপুরি পাহাড়ের গায়ে তৈরি। খাড়া পাহাড়ই তার পেছনের দেওয়াল। মেঝে হলো সেই খাড়াই থেকে সামান্য বেরিয়ে থাকা সমতল পাথুরে অংশ। সামনের প্রবেশদ্বার দিয়ে ঢুকলেই চলাচলের প্যাসেজ। সেই প্যাসেজ বরাবর পেছনের দেওয়াল ঘেঁষে পর পর ঘর। সবচেয়ে বড় মাঝখানের ঘরটা। সে ঘরে কি আছে শেরিং তা জানে না। তাশি লামা প্রথম দিনই বলে দিয়েছিলেন ওই ঘরে প্রবেশ নিষেধ। অন্য ভিক্ষুরাও কিছুই জানাননি। দিনমানে ঘরের দরজা তালা বন্ধ থাকে। গভীর রাতে তালা খুলে তাশি স্বয়ং ঘরে প্রবেশ করেন। সঙ্গী শুধু একটা মশাল আর একটা ছোট জপ যন্ত্র। সেখানে সারা রাত তিনি যে কি করেন তা শেরিংয়ের জানা নেই। তবে ভোরবেলা যখন বেরোন তখন কয়েকবার তার মুখোমুখি হয়েছে সে, আর দেখেছে লামার চেহারা তখন বিধ্বস্ত। রাত্রি যেন বিনিদ্রই কেটেছে। এরপরে সন্ধ্যা অবধি তার আর দেখা মেলে না। নিশ্চয়ই নিভৃতে ঘুমন। বিদায় বেলা বলেই হয়তো শেরিংয়ের ঘুম আসছিল না। তার উপর তাশি লামাকে আলো হাতে নিষিদ্ধ ঘরের দিকে যেতে দেখেই তার মাথায় ভূত চাপল। যাওয়ার আগে রহস্যভেদ তাকে করতেই হবে। নিঃশব্দে উঠে সে পিছু নিল। তাশি তালা খুলে ঘরে ঢুকলেন। তারপর ভেজিয়ে দিলেন দরজা। কিছুক্ষণ অপেক্ষার পর শেরিং সন্তর্পণে একটু চাপ দিল। দরজা সামান্য ফাঁক হতে শুধু দেখা গেল এদিকে পিছনে ফিরে পদ্মাসনে বসে আছেন তাশি। ভঙ্গি টান টান, সতর্ক প্রহরীর মতো। ঝটিতে পিছিয়ে এলো শেরিং। ধন্য তার অধ্যাবসায়। সেই প্রচন্ড ঠান্ডায় সারাটা রাত সে দাঁড়িয়ে রইল দরজার বাইরে। মাঝে মাঝে উঁকি দেয় ঘরের ভেতর। তাশিকে জাগরুক দেখে পিছিয়েও আসে তৎক্ষণাৎ। সুযোগ মিলল ভোর রাতের দিকে।
দরজার ফাঁক দিয়ে শেরিং দেখল তাসির মাথা ঝুঁকে পড়েছে বুকের ওপর, অর্থাৎ মুহূর্তের জন্য হলেও তিনি নিদ্রাভিভূত। সন্তর্পণে দরজা ঠেলে সে ভেতরে ঢুকল। তারপরেই দাঁড়িয়ে পড়ল স্তম্ভিত হয়ে। আর সব ঘরের মতোই এ ঘরেও দরজার উল্টো দিকের দেওয়াল আসলে পাহাড়ের খাড়া ঢাল। তফাতের মধ্যে এখানে সেই দেওয়ালের মাঝ বরাবর ঝুলছে এক প্রকাণ্ড গুহার মুখ। গুহামুখের সামনে দরজার মতো করে বসানো হয়েছে পাথরের তৈরি একটা পবিত্র ধর্মচক্র। তার পেছনে অর্থাৎ গুহার ভেতরে নিরন্ধ্র অন্ধকার। তাসি তার মশালটা টাঙিয়ে রেখেছেন গুহার বিপরীত দিকে দেওয়ালের একটা আংটায়। এই মশালের আলো সেই জমাট বাঁধা অন্ধকার ভেদ করতে পারেনি। শুধুই কি অন্ধকার? না, দাঁড়াও, ভেতরে যেন একটা গাঢ়তর অন্ধকার অবয়বের আবছা নড়াচড়া। ঘুমন্ত তাসিকে অতিক্রম করে পায়ে পায়ে সেদিকেই এগোলো শেরিং। তাকে দেখেই দ্রুত গুহামুখের কাছে চলে এলো সেই অবয়ব। কিন্তু কিন্তু এ কি? এই যে তার দিদি দোলমা, অবিকল সেই মুখ, সেই চেহারা। তবে কি খাদে পড়ে মারা যায়নি সে? মিথ্যা কথা বলা হয়েছিল শেরিংকে। আমাকে বাঁচা ভাইয়া, ওরা আমাকে এখানে আটকে রেখেছে। দু চোখে করুণ মিনতি নিয়ে বলছে বছর 12 কিশোরী। এই সর্বনেশী চাকাটা সরিয়ে নে, বেরোতে দে আমাকে। গুহা মুখে থাকা ধর্মচক্রের দিকে দ্বিধা জড়িত পায়ে এগোলো শেরিং, কিন্তু থমকে দাঁড়ালো সেটা সরাতে গিয়ে। লামারা নিশ্চয়ই কোনো বিশেষ কারণেই এই পবিত্র চিহ্ন বসিয়েছেন এখানে। সরানোর চেষ্টা কি ঠিক হবে? সামান্যই অবসর। তার মধ্যেই শেরিংয়ের বিস্মিত এবং আতঙ্কিত দৃষ্টির সামনেই হঠাৎ রং পাল্টে ঘন কালো হয়ে গেল দোলমার শরীর। তারপর কালির মতোই গলে গলে ঝরে পড়তে লাগলো নিচে। হতবুদ্ধি কিশোর মেঝের দিকে তাকিয়ে দেখল মশালের আলোয় সেখানে তার ছায়া প্রলম্বিত হয়েছে ধর্মচক্র অতিক্রম করে গুহার অভ্যন্তরে। আর সেই ছায়ার সাথে দ্রুত গলে এক হয়ে যাচ্ছে তার দিদি, অথবা দিদি না, তার ছায়া শরীরের কালো। শেরিংয়ের নিজের ছায়া বেয়ে একটা গাঢ়তর অন্ধকার যেন সেদিক থেকে প্রবাহের মতো এগিয়ে আসছে তার পা লক্ষ্য করে। আসছে আসছে। শেরিং, তুমি এখানে কি করছো? সচকিত কিশোর ফিরে দাঁড়িয়ে দেখল তন্দ্রা জরিমা উধাও হয়েছে তাসিলামার। রোষ কষায়িত দৃষ্টিতে তিনি চেয়ে আছেন শেরিংয়ের দিকে। ত্রস্ত শেরিং এইমাত্র যা দেখছে গড়গড় করে তা উগরে দিতে যাচ্ছিল বর্ষিয়ান সন্ন্যাসীর কাছে। কিন্তু হঠাৎ যেন তার মনের আমূল পরিবর্তন হলো। আচম্বিতে নিজেকে মনে হলো দুর্দম সাহসী। মনে হলো কেন ভয় পাচ্ছে ওই বুড়োকে। তার মাথার ভেতর যেন কেউ একটা বলে উঠল, বলো কিচ্ছুটি হয়নি। কিচ্ছু হয়নি, মন্ত্রমুগ্ধের মতো আবৃত্তি করল শেরিং। তুমি এ ঘরে ঢুকেছ কেন? বারণ করেছিলাম না? ঘুম আসছিল না, বাইরে পাইচারি করছিলাম, হঠাৎ দেখি দরজাটা ফাঁক। উত্তরটা যেন আপনা আপনি জোগালো শেরিংয়ের মুখে। ভেতরে আপনি ঢুলে পড়ে যাচ্ছিলেন, আপনার কিছু হলো কিনা দেখার জন্যই ঘরে ঢুকেছি। তাসি সন্দিগ্ধ দৃষ্টিতে তাকালেও আর কথা বাড়ালেন না। শুধু ঘর থেকে বেরোনোর সময় গম্ভীর গলায় বললেন, সাবধান, এই ঘরে কি দেখেছ গ্রামে ফিরে কাউকে বলো না। সাড়ম্বরে ঘাড় হেলালো শেরিং। স্যার, ওদের পাঁঠা ওরা লেজেই কাটুক আর মাথাতেই, তাতে আমাদের কি করার আছে? পূর্ণের অস্থায়ী মেডিকেল ক্যাম্পের চিকিৎসক মেজর অরুণ পাল চিন্তাক্লিষ্ট মুখে বসেছিলেন। সহকারী পবন ঝার কথা শুনে সবেগে মাথা নাড়লেন। ওহু, তা হয় না। শেরিং একটা কম বয়সী ছেলে। সে অপরাধ করে থাকলে উপযুক্ত শাস্তি পাক, তাতে ক্ষতি নেই। কিন্তু তাকে মধ্যযুগীয় তন্ত্রমন্ত্রের বলি হতে দেওয়া যায় না।
কিন্তু কিন্তু এমনটা কি করে হলো স্যার? পবনের গলায় সংশয়। সেরিংকে তো আমরা বহুদিন ধরেই দেখছি, ওর তো কোনোদিন কোনো খারাপ কাজে মন ছিল না। তাহলে? অরুণ একটা দীর্ঘশ্বাস ফেললেন। ব্যাপারটা তার নিজেরও বোধগম্য নয়। ভারতীয় সেনার তরফে পূর্ণে গ্রামে মাসে 2 বার অস্থায়ী স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। সেই শিবিরের দায়িত্ব থাকে অরুণের হাতে। শিবির চলাকালীন তিনি ও পবন স্থানীয় কোনো মানুষের বাড়িতে 2-3 দিন কাটান। ইদানিং তারা আশ্রয় নিয়েছেন শেরিংয়ের বাবা সচ্ছল কৃষক স্ট্যানজিন নুরবুর বাড়িতে। ফলে বাড়ির সদস্যদের সাথে তাদের ঘনিষ্ঠতা গড়ে উঠেছে। সেই বাড়িতেই আজ বিষাদের ছায়া। এখন সকাল, বাইরের রোদে ইয়াক দিয়ে জোয়ার মারাই চলছে। চমৎকার দৃশ্য। পাথুরে উঠোনে ফসল বিছিয়ে দিয়ে তার উপর দিয়ে বাড়ির মেয়েরা ইয়াকগুলোকে চক্রাকারে তাড়িয়ে নিয়ে যাচ্ছে। তাদের মুখে কাজের গান। অরুণ মনে মনে এই গানের একটা বাংলা তর্জমাও করেছেন, চলো চলো সবে। হচ্ছে সবই, কিন্তু সকলেই যেন ম্রিয়মান। অন্য দিনের মতো উৎসাহ উদ্দীপনা নেই, কারণ শেরিং। ছেলেটি অরুণদের পরিচিত। মাস 6 আগে সে গুম্ফায় চলে যাওয়ার আগে অবধি তার সাথে প্রায়শই কথাবার্তা হতো। তবে কিছুদিন আগে ফেরার পর থেকেই নাকি তার স্বভাবের আমূল পরিবর্তন হয়েছে। গ্রামবাসীর কাছে তেমনটাই শুনেছেন অরুণ। ফিরে আসা ইস্তক ছোটখাটো চুরি চামারি করছিল সে। তার কিছুদিন পরেই শুরু হয় বয়সে ছোটদের মারধর। তবুও সে লামাদের স্নেহভাজন, তাই কেউ তাকে কিছু বলেনি। কিন্তু গতকাল সে যা করেছে তা একেবারেই অমার্জনীয়। প্রতিবেশী এক 13 বছরের কিশোরকে খেলার ছলে ডেকে নিয়ে গিয়ে অকথ্য নিপীড়ন চালিয়েছে তার ওপর। এমনকি স্থানীয় ডোবাতে তাকে ডুবিয়ে মেরেই ফেলতে চেয়েছিল সে। ভাগ্যি ভালো, ছেলেটি পালিয়ে প্রাণে বেঁচেছে। সে গুম্ফার নির্বাচিত সেবক বলেই গ্রামবাসীরা তাকে মারধর করেনি। খবর দেয়নি 4 কিলোমিটার দূরে আম্মুর পুলিশ ফাঁড়িতেও। গতকাল থেকে সে আটকে রয়েছে নিজের বাড়িরই একটা ঘরে। জানানো হয়েছে কেবল বৌদ্ধ সন্ন্যাসীদের। তাসি লামা নাকি শুনেই বলেছেন শেরিংয়ের কি হয়েছে তা তিনি জানেন। আজ সন্ধ্যায় তাকে যেন ফের রেখে আসা হয় গুম্ফায়। তার চিত্ত প্রক্ষালন করবেন মঠাধ্যক্ষ স্বয়ং। আগামীকাল সকালে তাকে গ্রামে ফিরিয়ে আনবে বাড়ির লোক। আর এখানেই অরুণের আপত্তি। তিনি চান ভারতবর্ষের আইন মোতাবেক জুভেনাইল কোর্টে শেরিংয়ের ন্যায্য বিচার হোক। প্রয়োজনে চিকিৎসা হোক মনোবিদের তত্ত্বাবধানে। সে যেন কোনোভাবেই কোনো মধ্যযুগীয় বর্বরতার বলি না হয়। তাছাড়া 45 বছরের অভিজ্ঞ চিকিৎসকের ধারণা, এসব গুম্ফায় ধর্মাচরণের অন্তরালে চলে নানা রকম অনাচার। কে বলতে পারে এই নির্বাচিত কিশোর সেবকরা সেখানে শারীরিক নির্যাতনের শিকার হয় না? হয়তো সেই অত্যাচারের ফলেই মনোবিকৃতি ঘটেছে শেরিংয়ের। তাই সন্ধ্যার ঠিক আগে যখন 10-15 জন গ্রামবাসীর একটা দল শেরিংকে নিয়ে রওনা হলো গুম্ফার উদ্দেশ্যে, পবনের ঘোর আপত্তি সত্ত্বেও তাকে নিয়ে সেই শোভাযাত্রায় সামিল হলেন তিনি। একটা জিনিস দেখে গুম্ফার কার্যকলাপ সম্বন্ধে অরুণের খারাপ ধারণা আরও দৃঢ়মূল হল। শেরিং মোটেই স্বেচ্ছায় সেখানে যেতে চাইছে না। প্রবল আপত্তি সত্ত্বেও হাত পা মুখ বেঁধে প্রায় চ্যাংদোলা করে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। গুম্ফার দরজায় 4-5 জন লামা দাঁড়িয়েছিলেন। তারা দৃঢ় মুষ্টিতে শেরিংকে কবজা করলেন। তারপর গ্রামবাসীদের আদেশ দিলেন ফিরে যেতে। রোগী মুক্তি পাবে আগামীকাল সকালে। তখনই এগিয়ে গেলেন মেজর অরুণ পাল। 4 বছরের ওপর এখানে আছেন, তাই লাদাখি ভাষায় বাক্যালাপে তিনি বেশ স্বচ্ছন্দ। গম্ভীর গলায় তিনি বললেন, আমি ভারতীয় সেনাবাহিনীর ডাক্তার। আমি দেখতে চাই এই রোগীর চিকিৎসা আপনারা ঠিক কিভাবে করেন। লামারা মুখ চাওয়াচাওয়ি করলেন। তারপর তাঁদের মুখপাত্র দৃঢ় স্বরে জানালেন, সম্ভব নয়। কোনো বিশেষ কারণে এই গুম্ফায়
বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ। মুখের ওপর দরজা বন্ধ হয়ে গেল। গ্রামবাসীরাও ফিরতি পথ ধরল। দাঁড়িয়ে রইলেন শুধু অরুণ আর পবন। অরুণ হার মানার পাত্র নন। বয়স 40-এর কোঠায় হলেও তার শারীরিক সক্ষমতা প্রশংসনীয়। তীক্ষ্ণ দৃষ্টিতে গুম্ফার দিকে কিছুক্ষণ তাকিয়ে তিনি এক দুঃসাহসিক সিদ্ধান্ত নিলেন। তার পাহাড়ে চড়ার প্রশিক্ষণ রয়েছে। এখানে পাহাড়ের ঢাল খুব খাড়াই নয়। উপযুক্ত সরঞ্জাম ছাড়াই সেই ঢাল বেয়ে গুম্ফার দোতলার বারান্দায় ওঠা সম্ভব। লামাদের সংখ্যা নগণ্য হওয়ায় সেখানে পাহারাও নেই। সুতরাং বলেন কি স্যার, আপনি একা ঢুকবেন ওখানে? তার পরিকল্পনা শুনে আঁতকে উঠল পবন। না না, সে হয় না স্যার। অরুণ আদেশের সুরে বললেন, যা বলছি শোনো, আমি যাচ্ছি, তুমি গ্রামে ফিরে যাও। কাল সকালের মধ্যে আমি না পৌঁছালে সেনাঘাঁটিতে খবর দিও। এরপর এক মুহূর্ত সময়ও নষ্ট না করে অরুণ এগিয়ে গেলেন পাহাড়ের অপেক্ষাকৃত নিচু ধাপটির দিকে। অভূতপূর্ব কিছু স্টান্টে মিনিট 20 পরে তিনি নিজেকে আবিষ্কার করলেন গুম্ফার দোতলার জনশূন্য প্যাসেজে। কোথাও কোনো সন্ন্যাসীর দেখা নেই। সন্ধ্যা নেমে এসেছে। দ্রুত অন্ধকার ঘনাচ্ছে গুম্ফার ভেতর। কোন দিকে এগোবেন বুঝতে না পেরে এদিক ওদিক তাকাচ্ছেন। এমন সময় এক তীব্র আর্তনাদে অরুণের বুক কেঁপে উঠল। সে আর্তনাদে সমপরিমাণে মিশে আছে আতঙ্ক আর যন্ত্রণা। অগ্রপশ্চাৎ বিবেচনা না করে অরুণ সেই শব্দ লক্ষ্য করে দৌড়ালেন। প্যাসেজের মাঝ বরাবর একটা ঘরের দরজা সামান্য ফাঁক, ভেতর থেকে আলোর আভাস। নিঃশব্দে সেই দরজা ঠেলে ভেতরে উঁকি দিলেন অরুণ। যা দেখলেন তা অত্যাশ্চর্য। দরজার উল্টো দিকের দেওয়ালে খুলেছে আস্ত একটা গুহার মুখ। এই গুহাকে কেন্দ্র করেই কি গড়ে উঠেছে গুম্ফাটা। গুহার মুখে একটা পাথরের ধর্মচক্র, বজ্রযান বৌদ্ধদের কাছে যা এক পবিত্র প্রতীক। গুহার ভেতর নিকষ কৃষ্ণ অন্ধকার। ঘরের 3-4টে মশালের আলোতেও সেই আঁধার দূর হয়নি। সেদিকে মুখ করে দাঁড়িয়ে গুম্ফার সমস্ত লামা একযোগে মাদকতাময় সুরে উচ্চারণ করে যাচ্ছেন, ওম মণি পদ্মে হোম, মণি পদ্মে হোম, মণি পদ্ম শরণ। দরজার দিকে পেছন ফিরে থাকায় তারা অরুণকে দেখতে পাচ্ছেন না। গুহার সামনে ঘরের একটা থামের সাথে বেঁধে রাখা হয়েছে সেরিংকে। সমবেত স্তোত্রপাঠের মধ্যে তার মাথা স্পর্শ করে বিড়বিড় করে কোনো মন্ত্রোচ্চারণ করছেন লোল চর্ম এক প্রবীণ লামা। ইনি তাহলে দাসী লামা। কিন্তু তিনি তো কোনো রকম অত্যাচার করছেন না। তাহলে এরকম উৎকট চিৎকার করছে কেন শেরিং? কেন ছটফট করছে পাগলের মতো? ভাবতে ভাবতেই একটা জিনিস দেখে একেবারে স্তম্ভিত হয়ে গেলেন অরুণ। চোখ রগুড়িয়ে তাকালেন আরেকবার। মশালের আলোয় ঘরের সবার ছায়াই অল্প বিস্তর কম্পমান, কিন্তু শেরিংয়ের ছায়া যেন ক্রমেই রবারের মতো প্রসারিত হচ্ছে। মঠাধ্যক্ষের মন্ত্রোচ্চারণের সাথে ধীরে ধীরে যেন নিতান্ত অনিচ্ছায় সেই ছায়া এগোচ্ছে গুহাভ্যন্তরের কালোর দিকে। বিস্ময়াহত অরুণের চোখের সামনেই সেই ছায়া থেকে একটা গাঢ় অন্ধকার পিণ্ড হঠাৎ আলাদা হয়ে মিশে গেল গুহার অন্ধকারের সাথে। তৎক্ষণাৎ থেমে গেল চিৎকার। এলিয়ে পড়ল শেরিংয়ের শ্রান্ত দেহ। তাসির ইঙ্গিতে একজন লামা তাকে বন্ধনমুক্ত করে সযত্নে শুইয়ে দিলেন মাটিতে। অবিশ্বাস্য এই দৃশ্য দেখে শুনে একটা বিস্ময়সূচক শব্দ বোধহয় হঠাৎই বেরিয়ে এসেছিল অরুণের গলা থেকে। সচকিত হয়ে তার দিকে ফিরলেন লামারা। ক্ষণিকের নীরবতা। তারপর রাগত ভঙ্গিতে এগিয়ে এলেন পূর্ব পরিচিত লামাটি। কোন সাহসে এখানে ঢুকেছেন? বারণ করেছিলাম না আপনাকে? আমি মানে ছেড়ে দাও গিয়াল। হঠাৎ ভেসে এলো তাসি লামার প্রশান্ত কণ্ঠস্বর। হয়তো উনি তথাগতর ইচ্ছাতেই এখানে এসেছেন।
ভগবানের বোধহয় এটাই ইচ্ছা যে আমাদের সাধনার কথা উপযুক্ত মানুষ জানুক। অন্য লামারা সরে গেলেন। নতমস্তকে মঠাধ্যক্ষকে অভিবাদন জানিয়ে বিনীতভাবে অরুণ প্রশ্ন করলেন, কোন সাধনা প্রভু? দেখাবো আপনাকে। আমার সাথে আজ আপনিও রাত কাটাবেন এই ঘরে। হয়তো লহমার জন্য তন্দ্রা এসেছিল। নূপুরের নিক্কণ আর নারী কণ্ঠের আরতিতে সচকিতে চোখ মেললেন অরুণ। থামের আড়াল থেকে সন্তর্পণে উঁকি দিলেন গুহামুখের দিকে। নৈশভোজের পর গভীর রাতে দাসীর সাথে আবার এই ঘরে ফিরে এসেছেন তিনি। থামের আড়ালে বসেছেন দাসীর নির্দেশেই। কোনো অবস্থাতেই যেন তিনি আড়াল থেকে না বেরোন, বারংবার সতর্ক করে দিয়েছেন অধ্যক্ষ। নিজে জপযন্ত্র হাতে বসেছেন গুহার সামনে, ভঙ্গি অনেকটা পাহারাদারদের মতো। কিসের পাহারা? প্রশ্ন করেছিলেন বিস্মিত অরুণ। গুহায় কি কোনো হিংস্র জানোয়ারের বাস? রহস্যময় হেসেছিলেন দাসী, বলেছিলেন, দেখতেই পাবেন। সেই দেখার অপেক্ষায় থেকে থেকে একসময় ক্লান্ত দুচোখে ঘনিয়ে এসেছিল ঘুমের ঘোর। কিন্তু এখন গুহার দিকে তাকিয়ে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন তিনি। গুহার ভেতর থেকে তাসের উদ্দেশ্যে অনুনয় করছে এক উদ্ভিন্ন যৌবনা রমণী। এই প্রতীকী সরাও সন্ন্যাসী, আমাকে বেরোতে দাও। তাসী দীর্ঘশ্বাস ফেললেন, মাথা নেড়ে দৃঢ় কণ্ঠে বললেন, আমি ব্রহ্মচারী। সঙ্গে সঙ্গে নারী মূর্তির পরিবর্তন হল। এক বৃদ্ধ, হাতে মণিরত্নের পেটিকা। বেরোতে দাও, বেরোতে দাও আমারে। এই সব সম্পদ তোমার, শুধু তোমার। আমাকে বেরোতে দাও। কি হবে? দাসী হাসলেন, আমি সর্বত্যাগী ভিক্ষু। আবার অবয়বের রূপান্তর। বেরোতে দে বাচ্চা। কম্পিত কণ্ঠে কাঁদছেন এক বৃদ্ধা। আমি যে তোর মা। তুমি আমার মা নও। অরুণের বিহবল দৃষ্টির সামনে সারা রাত ধরে চলল এই আবেদন নিবেদনের পালা। তারপর এক সময় ভোরের আলো ফুটল, স্তব্ধ হল সমস্ত অনুনয় বিনয়। ক্লান্ত সন্ন্যাসী অবসন্ন দৃষ্টিতে তার অতিথির দিকে ফিরে চাইলেন। হতবুদ্ধি অরুণ দেখলেন, ধর্মচক্রের পেছনে গুহার অভ্যন্তরে এখন আর কোনো অবয়ব নেই, শুধুই জমাট বাঁধা অন্ধকার। সেখান থেকে অন্তিম আক্ষেপে দুটো নিকষ কালো কর্ষিকা বেরিয়ে আসতে চাইছে। কিন্তু বহির্জগতে এখন ধর্মচক্র ছাড়াও আছে আর এক শত্রু, দিবালোক। তাই সংকুচিত হয়ে তারা আবার ফিরে যাচ্ছে। ওই গুহামুখ থেকে প্রতি রাতে এভাবেই জগতে বেরিয়ে আসতে চায় পাতালের প্রেদাক্ত অন্ধকার। মধ্যজামের পর তার শক্তি সর্বোচ্চ, তাই ধর্মচক্রের সুরক্ষা ছাড়াও সতর্ক পাহারায় বসতে হয় স্বয়ং মঠাধ্যক্ষকে। প্রাতরাশের সময় অরুণকে বুঝিয়ে বললেন দাসী লামা। লাদাখ ও তিব্বতে ব্রজযানী বৌদ্ধ ধর্মের প্রচারক আদিগুরু রিংপোচে বা পদ্মা সম্ভবই নাকি এই অপ্রাকৃত অন্ধকারের অস্তিত্ব প্রথমবার অনুভব করেন। সেই অপশক্তিকে পরাস্ত করে গুহার ভেতরই বন্দী করেন তিনি। আর তাঁর নির্দেশেই সেই সুদূর অতীত থেকে চলে আসছে গুহা মুখের প্রহরা। ভুক্তাল গুম্ফার নির্মাণও সেই উদ্দেশ্যেই। কিন্তু ওই অন্ধকার বাইরে এলে কি হবে? বিমূঢ়ের মতো প্রশ্ন করলেন অরুণ। কি হবে তার আভাস তো পেয়েছেন শেরিং এর ব্যবহারে। সন্ন্যাসী করুণ হাসলেন। পাতালের ওই অন্ধকার যদি আচ্ছন্ন করতে পারে বহির্জগতের সমস্ত মানুষের চেতনাকে, তাহলে অচিরেই নরক হয়ে যাবে গোটা বিশ্ব। কিছুক্ষণের নীরবতা।
পাতালের অন্ধকারের এরকম নির্গমন পথ কি এই একটাই? না, আমার মনে হয় আরো আছে বিশ্বের বিভিন্ন জায়গায়। অন্যমনস্কভাবে উত্তর দিলেন তাসি। তবে সব জায়গাতেই নিশ্চয়ই পাহারায় থাকেন কোনো না কোনো সন্ন্যাসী। তাদের ধর্ম হয়তো ভিন্ন, কেউ বৌদ্ধ, কেউ খ্রিস্টান, হিন্দু, পার্সিক। তবে আমাদের সকলেরই উদ্দেশ্য এক, পঙ্কিল অন্ধকারকে প্রতিহত করা। একটু থেমে তিনি যোগ করলেন, আর সবার সম্মিলিত চেষ্টাতেই এখনো বাসযোগ্য আছে আমাদের এই পৃথিবী। সব শুনে নির্বাক হয়ে তাকিয়ে রইলেন মেজর অরুণ পাল। শুনছিলেন প্রখ্যাত সাহিত্যিক ঐশিক মজুমদারের কলমে আধার প্রহরী। গল্পটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শঙ্খ, অভিরূপ, বিশ্বরূপ, শুভদীপ, স্মিতা, অসিতা এবং অর্ণব। আবহ সঙ্গীত পরিচালনায় সুশ্রীক ফ্রম কাউন্টলেস ট্রেলস এবং প্রচ্ছদটি এঁকেছেন কৃষ্ণেন্দু। গল্পটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আমি সুতৃষ্ণা, আজকের মতো এইটুকুই। ভালো থাকবেন।